বেঞ্চের উপর বসে আছে ওয়াসেনাত আর রিমি। দুজনের চোখে মুখেই চিন্তার ছাপ। ওয়াসেনাত চিন্তিত মুখেই বলল, আমার কি মনে হয় জানছ? না বললে জানব কেমনে? আগে বল। ওয়াসেনাত বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ায়। খুবই ব্যস্ত ভঙ্গিতে হাত নাড়ায়। তারপর বলে, এই যে নুহাস আর মাহির আছে না, এদের আমার মোটেও সুবিধার মনে হয় না। মনে হয় গভীর জলের মাছ, ধরতে চাইলেও ধরা যাবে না। রিমি চোখ ঘুরিয়ে বলল, তোর হঠাৎ এটা মনে হচ্ছে কেন? কারণ ওই নুহাস সাহেব টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলার সময় রিমন বলেছে যেখানে আমাদের জানা মতে তার নাম মাহির রাইট। রিমি উতফুল্লু হয়ে বলল, আরে বাছ, এটা তো মাথায় এলো না। হ্যাঁ তো, উনার নাম তো মাহির, কিন্তু রিমন কেন বলা হলো? সেটাই দোস্ত, এদের কিন্তু মোটেও স্টুডেন্ট টাইপ লাগে না। কেমন গম্ভীর টাইপের ওই নুহাস সাহেব, আকরু টাইপের। হাসা নেই, কথা নেই, চুপচাপ থাকে। অনেক রহস্য তার মধ্যে। একটা মানুষ এতটা রোবোটাইপ কেমনে হয় বল? তা তো বটে। আমাদের কি করা উচিত এখন? ওয়াসেনাত ফস করে বলল, ইনভেস্টিগেশন করা উচিত। মানে? এদের ফলো করতে হবে। কোথায় যায়, কোথায় থাকে, কি করে, ফ্যামিলি সম্পর্কেও জানতে হবে বুঝলি। রিমি সংকীর্ণ হয়ে বলল, তোর বাপ জার্নালিস্ট, তাই তোর মাথাও এইসব আজাইরা ইনভেস্টিগেশন, রহস্য, সন্দেহ এগুলো ঘুরে। বাদ দে তো, এরা যেমন চায় তাই হক। আমাদের বাপের কি? আমাদের অনেক কিছু দোস্ত। হতে পারে এরা বোমাবাজি করতে ভার্সিটিতে আসছে। দোস্ত, অনুসন্ধান চালাতেই হবে। রিমি বিড়বিড় করে বলে, আইছে জাসুস একটা। বাপ যেমন মেয়েও তেমন, সব কিছুতে সন্দেহ। ওয়াসেনাত ভ্রুকুচকে বলল, কিছু বলছিস রিমি? রিমি হালকা হেসে বলল, না না। আচ্ছা, তা কিভাবে জাসুসি করবি বল? আগে বাসার ঠিকানা জোগাড় করতে হবে। আজকে ওদের ফলো করব, তারপর কেল্লা ফতে। ওয়াসেনাত এক বিস্তীর্ণ হাসি হাসে। রিমি কপাল কুঁচকে তাকিয়ে থাকে। তার মনে হচ্ছে ওয়াসেনাত ধরেই ফেলেছে ওরা দুজনেই বোমাবাজ, খারাপ, গুন্ডা টাইপের লোক। অরিত্রান ফার্স্ট বেঞ্চে বসে আছে। তার ঠিক পাশেই রিমন বসে আছে। অরিত্রান লাইব্রেরি থেকে অর্থনীতিবিদের একটা বই নিয়ে এসেছে। চশমার গ্লাস ভেদ করে সে অধিক মনোযোগী হয়ে বইটা পড়ছে। আর কিছুক্ষণ পর পর নাকের ডগায় চলে আসা চশমাটা ডান হাতের একটি আঙ্গুল দিয়ে উপরে তুলে ঠিক করছে। রিমন জানালা দিয়ে বাহিরের দৃশ্য দেখছে। তার এসব বইটি ভালো লাগে না। সব বিরক্তির একটা বড় কারণ তার কাছে। অরিত্রান বইয়ের পাতা উল্টাতে যাবে, ঠিক সেই সময় ধপাস করে কেউ বইয়ের উপর ব্যাগ রেখে দেয়। বইয়ের পাতাটা সাই করে ছিঁড়ে খণ্ডিত হয়। অরিত্রান শান্ত দৃষ্টি নিক্ষেপ করে মাথা তুলে উপরে তাকায়। লম্বাটে মুখের গর্ণের, সাদা, চিকনা হ্যাঙ্গোলা পাতলা রোগা একটা ছেলে দাঁড়িয়ে আছে। মুখে একটা ভয়ানক হাসি ঝুলিয়ে। অরিত্রান তাকে কিছু বলল না। ডান হাতে চশমার একপাশ ঠেলে সে ব্যাগের নিচ থেকে ছিঁড়া বইটা বের করে নিল। ব্যাগের উপরে রেখেই ছিঁড়া অংশের পরের পৃষ্ঠা থেকে মনোযোগ দিয়ে আবার পড়া শুরু করল। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটা মহা অবাক, সাথে কিঞ্চিত বিস্মিত হয়ে কিছু সময় দাঁড়িয়ে ভাবছে বইটার জন্য তো একে জরিমানা দিতে হবে। সেটা ভেবে একটু রাগও করল না। কেন? এই কেনটার জন্যই তার নিজের রাগ উঠে গেল। রাগে ফসফস করতে করতে বলল, এই ছোকরা, এটা আমার বেঞ্চ। তুই পিছনে যা, সামনে যাতে আর জীবনে বসতে না দেখি। উঠো। অরিত্রান তাকাল না। সে নিজের মতো নিচের দিকে তাকিয়ে বসে বসে বই পড়ছে।
আশেপাশের মানুষের দিকে খেলায় রাখা অবশ্যই তার কাজ নয়, তাই সে রাখছেও না। তার এই নীরব ব্যবহার পাশের ব্যক্তিকে রাগানোর জন্য এনাফ ছিল। সে রেগে টেবিলে হাত দিয়ে বাড়ি মেরে বলল, ওই তোর কি আমার কথা কানে যায় না? বয়রা নাকি? শালা চুপ কেন? উঠে যেতে বলছিন না? উঠো। তুই জানছ না কার কথার অমান্য করছ সেখানে বসে বসে? রাতুল নাম আমার, ভার্সিটির ভিপি আমি। উঠো। অরিত্রাণ যেন আরো শান্ত। রাতুল এবার রেগে অরিত্রাণের শার্টের কলার ধরে তাকে টানতে শুরু করল। তার সাঙ্গুপাঙ্গু এপাশ ওপাশ থেকে দুই একটা থাপ্পড় পিঠে দিয়েই চলেছে। কিন্তু তাদের চোখে আশ্চর্যের ব্যাপার হল অরিত্রাণকে এক ফোঁটা নাড়াতে পারল না। আর রিমন তার পাশে বসেই আছে, তাকে বাঁচাতেও চাইছে না। কেন? সবাই অবাক। কিন্তু রিমন মনে মনে এই ছেলেগুলোর জন্যই দোয়া করছে। কার গায়ে হাত দিয়েছে জানতে পারলে এখানে হার্টঅ্যাটাক করত সব কয়টা। ঘটা করে মারতে হতো না। রাতুল যেই রেগে ঘুষি মারতে নিবে অমনি ক্লাসে প্রফেসর এসে হাজির। না পারতে ছেড়ে দিয়ে সে পিছনে চলে গেছে। যাওয়ার আগে চোখ রাঙ্গিয়ে শাসিয়ে বুঝায় যে সে একে দেখে নিবে। তবুও অরিত্রাণ শান্ত। রাগটা যেন ভিতরেই জমে আছে, বাহিরে এর কোনো প্রভাবই পড়ছে না। অরিত্রাণ ছিঁড়া বইটা এপিট ওপিট করে সুন্দরভাবে ভাঁজ করে রেখে দিল। ছিঁড়া পাতাটাও মাঝে ঢুকিয়ে রাখল। রিমনের কপালে ভাঁজ পড়ে। সে অতি মনোযোগী হয়ে অরিত্রাণের হাতের দিকে তাকিয়ে থাকে। কলেজ শেষে ওয়াসেনা তার রিমি অরিত্রাণ আর রিমনের গাড়ির ব্যাগডেলাতে ঢুকে পড়েছে। চিকনা চাকনা গর্ণের হওয়ায় দুজনেই ফিট হয়ে মাথা পা বাঁকিয়ে শুয়ে পড়ে। রিমির প্রচণ্ড বিরক্ত লাগলেও ওয়াসেনাথ খুবই উত্তেজিত আর খুশি। বাবাকে সে ঝুঁকি নিয়ে অনেক কাজ করতে দেখেছে। বাবার মতো হতে সে চায় না, কিন্তু ইনভেস্টিগেশনে তার আগ্রহের মাত্রা প্রবল, বিশেষ করে এই গোমরা মুখ আকরু টাইপের নুহাসের প্রতি। তার কেন যেন খুবই রহস্যবান মানব বলেই মনে হয় এই নুহাসকে। তা না হলে এত রুডলি চলাফেরা কেন করে সে? এটাই ওয়াসেনাতের মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে। চলন্ত গাড়িতেই ওয়াসেনাতের ফোনটা টং টং করে বেজে উঠল। ওয়াসেনাত দুহাতে চেপে ধরে আছে ফোনটা। মুখের সামনে ফোনটা ধরতেই তাতে বাংলা অক্ষরে বাবা নামটা ভেসে উঠল। সাথে একটা সাদা কালো ছবি, যদিও ছবির রংটা এডিট করে করা হয়েছে। বাবার বুকের দিকে হেলান দিয়ে ওয়াসেনাথ হাসছে। আর তার পাশেই তার অতিসুন্দরী জননী তাকে এক হাতে জড়িয়ে তিনিও হাসছে। বাবা প্রতিবারের মতো হালকা ঠোঁটজোড়া মেলে হাসছে। ওয়াসেনাতের সবচাইতে প্রিয় একটা ছবি। তার মতে বাবার সাথে যখনই কথা বলবে মনে হবে এই তো মা পাশেই আছে। আমরা তিনজনই একসাথে আছি, একসাথে কথা বলছি। ওয়াসেনাথ ফোনটা রিসিভ করতে করতেই একবার কেটে গেল, কিন্তু পরক্ষণেই আবার বেজে উঠল। এই মুহূর্তে বাবার ফোন ধরলেই সে ফেঁসে যাবে, তাই ধরতে পারছে না। গাড়িটা এত দ্রুত চলছে তার মনে হচ্ছে শরীর সহ সব নড়বড়ে হয়ে যাচ্ছে। ওয়াসেনাথ না পারতে ফোনটা বন্ধ করে রাখে। সে জানে বাবা খুবই চিন্তা করবে, তবুও কিছু করার নেই। এটা বন্ধ করতে হতো, তা না হলে তার বাবা আরও বেশি চিন্তিত হয়ে পড়ত। গাড়ি কোথায় থেমেছে এটা ওয়াসেনাথ জানে না। গাড়ির ডেকেটা উঁচিয়ে ওয়াসেনাথ খুবই সাবধানে বেরিয়ে আসে। অনেকক্ষণ কিছু জোরে জোরে শ্বাস ফেলে সে। এত ভয়ঙ্কর এটা কাজ সে করেছে ভাবতেই নিচে উঠছে তার মন। আর অল্প কিছু সময় পরেই সব রহস্য ফাঁস হবে। কথাটা মনে করে ওয়াসেনাথ খুশিতে গদগদ হয়ে চারপাশে চোখ বুলিয়ে মহা অবাক। এটা তো হোটেল, 5 স্টার হবে হয়তো, কিন্তু এটাতে এরা কি করবে? ওয়াসেনাথ চারপাশে তাকিয়ে রিমিকে খুঁজে, কিন্তু রিমি কই?
অনেকক্ষণ চোখ বুলিয়ে নিচের দিকে তাকিয়ে দেখে অরিত্রাণ বা রিমন কারো গাড়ির পাশে ঠেস দিয়ে সে মাথার চুল টেনে হাঁপাচ্ছে। কে কার গাড়িতে উঠেছে জানে না তারা। ওয়াসেনাথ রিমিকে নিজের হাত দিয়ে বাতাস করতে করতে বলল, দোস্ত আর অল্প একটু দ্রুত চল না প্লিজজ, ওদের পিছন পিছন না গেলে ঢুকতে দিবে না, আর রুম নাম্বারও পাব না। চল বইন। রিমির তিক্ত মেজাজ রাগে ঝলাং করে সে বলল, তুই একটা পাগল, আমারেও বানাইতে চাস পাগল? হ যা, এবার তো উঠো। অরিত্রাণ আর রিমনের পিছন পিছন এলেও তাদের ধরতে পারে না তারা। ওয়াসেনাথ আর রিমিকে আটকে ধরে কিছু গার্ডস। ওয়াসেনাথ মুখে নিষ্পাপ ভঙ্গি এনে বলল, উনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে, এখন না গেলে রেগে যাবে, পরে তো আপনাদেরই জবাবদিহি করতে হবে না? শত হোক গুরুত্বপূর্ণ কাজ বলে কথা। অরিত্রাণের একজন নতুন গার্ড সিদ্ধার্থ খুবই তীক্ষ্ণভাবে ওয়াসেনাথকে পর্যবেক্ষণ করছে। মনে মনে ভাবছে স্যারের পিছন পিছনই তো এসেছে, তাহলে হয়তো খুবই গুরুত্বপূর্ণ কেউ হবে। আর এত নিষ্পাপ দেখতে একটা মেয়ে আর যাই হোক ভয়ঙ্কর কিছু করবে না বলেই তার মনে হয়। তবুও অরিত্রাণের ব্যাপারে গার্ডস হিসেবে তারা খুবই সেন্সিটিভ। হ্যাঁ, অরিত্রাণ খান ভয়ঙ্কর দানব। সবার কাছে হলেও তাদের মতো দুস্থ মানুষের কাছে অরিত্রাণ মানেই গুচ্ছ গুচ্ছ ভালোবাসা। তাই তার কিছু হোক এটা তারা স্বপ্নেও চায় না। বেগুনি রঙের গাউন পরনে, সাথে আবার হিজাব। হিজাব পরিহিত মেয়েদের সে খুবই সম্মান দেয়। হিন্দু হয়েও তার এই জিনিসটা ভালো লাগে। কেমন মায়া মায়া ব্যাপার। তবুও তার সন্দেহ হচ্ছে। সোজা সাপটা ভদ্র নিষ্পাপ টাইপের মেয়েদের মাঝেই যত সমস্যা। এত সময় সে রিমিকে দেখলেও তাকে বেশি সন্দেহের মনে হচ্ছে না। অনেকক্ষণ দেখে তার অরিত্রাণের রাগের কথা মনে পড়তেই সে এদের যেতে দিতে চাইল, কিন্তু কি মনে করে বলল, স্যারকে একটা কল করে আপনাদের ব্যাপারে জানাব। আপনাদের নাম কি বলেন? আমি স্যারকে জিজ্ঞেস করেনি। ওয়াসেনাথ রিমির মুখ চাওয়া চাই করছে। ভয়ে দুজনেরই আত্মা উড়ে যায় ভাব। ঘামছে দুজনেই। যদি একবার নুহাশস নামের লোকটা তাদের কথা শুনে ফেলে তাহলে তো আর রুমেই যেতে দিবে না। রুমে না গেলে ভিতরে কি আছে কিভাবে জানবে? কিভাবে বোমা টোমা খুঁজে বের করবে? সে নিশ্চিত যে তারা অবসর সময়েই এগুলো করে। ভার্সিটি থেকে এসেই নিশ্চয়ই এগুলো করবে। যেহেতু হোটেলে এসেছে, ওয়াসেনাথের মতে হোটেলে তো আর তারা থাকে না, এই কাজগুলো করার জন্যেই আসা। গার্ডস কিছুটা আন্দাজ করতে পেরে যেই কিছু বলতে যাবে তখনই অরিত্রাণের কল আসে। গার্ডের ধারণা এদের জন্যই সে কল করেছে। তাই কাঁপাকাঁপি করে কল রিসিভ করেই বলল, সিদ্ধার্থ স্পিকিং স্যার। সরি স্যার, ভুল হয়ে গেছে, এখনই পাঠিয়ে দিচ্ছি। সরি স্যার। সিদ্ধার্থ ভয়ের চটে পুরো কথা শুনল না, কেটে দিল কল। ওয়াসেনাথদের উদ্দেশ্যে বলল, রুম নাম্বার 201 হল নুহাশ স্যারের আর 202 হল মাহির স্যারের। ওয়াসেনাথ আর রিমিকে আলাদা কিকার্ড দেওয়া হল। দুজনেই একটু অবাক হল। কিকার্ড কেন দিবে? আর কে কল করেছে? কি এমন বলেছে যে তাদের যাওয়ার অনুমতি দিয়ে দিল? নানা চিন্তার ভাঁজ থেকেও ওয়াসেনাথ কার্ডগুলো নিল। মনে মনে বিড়বিড় করে একটা নুহাশের আর একটা গোফা মাহিরের রুম হিসাব করল। রিমিকে ফিসফিস করে বলল, তুই গোফা মাহিরের রুমে যা, ওই মিস্টার আকরুরে আমি দেখে নিচ্ছি। রিমি ঠোঁট উল্টে বলল, ওই মাহিরের গোফ দেখলেই রাগ লাগে, তবে তাও চলবে মনে হয়, ইচ্ছামতো থাপড়াইলেও কিছু বলতে পারে না। কিন্তু ওই নুহাশরে আমার সিংহের মতো লাগে, খুবই ভয়ঙ্কর প্রাণী। এত সহজে ওর রুমে ঢুকবি এটা মানতে পারছি না, ভয় লাগছে যদি কিছু করে দেয়। ছেলেরা কিন্তু মোটেও ভালো হয় না।
চরিত্র এদের মারাত্মক ডেঞ্জারাস হয়। তার উপর এই লোক তো অতীবমাত্রায় নিশ্চুপ, সাথে ঠান্ডা মাথার মনে হয়। ভয় লাগে দোস্ত। আঙ্কেল যদি একবার জানতে পারে তবে কিন্তু আমাকেও মারতে ভুলবে না। ওয়াসেনাথ জোরে কিছু শ্বাস ফেলে বলল। চুপ করবি তুই? রুম চলে এসেছে, যা তুই। তবে ভাই, হোটেল তো নয় যেন মহল একটা, এত আলো কেন আল্লাহ মালুম। অন্ধ মানুষও এই আলোতে সব দেখবে বলে মনে হয়। আমারও তাই মনে হয়। রিমি রিমনের দরজা খুলতে পারল না, তাই কাঠ দিয়ে খুলতে হল। রুমে আলো ঝালানো, নিশ্চয়ই রিমন রুমে আছে। রিমি কাপা পায়ে এগিয়ে যেতে যেতে রুমে একবার চোখ বুলিয়েই দেখল। কই বোমা টোমা, রাইফেল বা ড্রাগসও দেখল না। খুবই সুন্দর গোছালো রুম, যদিও জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে মনে হচ্ছে এই গোফা মাহির এই রুমেই দীর্ঘদিন থাকছে। এর কি বাড়িঘর নেই? রিমি তাকাতে তাকাতেই ওয়াশরুমের দিকে চলে আসে। রিমন উল্টা ঘুরে জামা চেঞ্জ করছে। ওয়াশরুমের দরজা খোলা। তাকে এভাবে দেখেই চোখ বুজে কান চেপে চিৎকার করে উঠল রিমি। মুখে বলল, আহোহ, একদম জামা খুলবেন না প্লিজ জজ, প্লিজ জজ। রিমন চট করেই পিছনে ঘুরে হতভম্ব হয়ে তাকিয়ে থাকল কিছু সময়। চোখ বুজে মুখ কুঁচকে আছে রিমি। খোপা করা চুলগুলোর ভাঁজ থেকে কিছু চুল খুলে খুলে সামনে এসে পড়েছে। চোখে মুখে তার আতঙ্কের ছড়াছড়ি। রিমি আরও একটু চেঁচিয়ে বলল, জামা কি খুলে ফেলেছেন? ছিহ, আল্লাহ, মান সম্মান সব গেল গেল। সব তোর জন্য ওয়াসুর বাচ্চা। এখন আমি কি করমু? হায় হায়, আমার তো আর বিয়ে হবে না। আমার সব ইজ্জত শেষ। আমি তো আর কুমারীই রইলাম না। এতক্ষণে রিমনের টনকনরে। রিমি তার রুমে কি করছে? আর এই মেয়ে এগুলো কি বলছে? সে কি আদৌ কিছু করেছে নাকি? হঠাৎ করেই রিমনের নিজের গোফের কথা মনে পড়ে। ওটা তো খুলে রেখেছে। এখন যদি একবার রিমি দেখে? আহ আল্লাহ, এবার তো মনে হচ্ছে সে নিজেই লুটগেয়া টাইপের অবস্থা। ধরা খাইলে অরিত্রাণের হাতে খুন হবে সে। রিমন টি শার্টের ভিতরে মাথা ঢুকিয়ে দাঁড়িয়ে আছে। মুখ লুকানোর ব্যর্থ চেষ্টা তার। ধরা পড়লে চলবে না, কিছুতেই না। ওয়াসেনাথ রুমের দরজায় হালকা ধাক্কা দিতেই তা খুলে গেল। ভয় তার বুক ধুকধুক করে কাঁপছে। দরজা খোলা কেন? আশ্চর্য ব্যাপার তো। তাহলে কি নুহাশস সাহেব রুমে নেই? কথাটা ভাবতে ভাবতেই ওয়াসেনাথ এক পা করে ভিতরে ঢুকে পড়ে। সারা রুম অন্ধকার হয়ে আছে, তবে হালকা হালকা আলো আসছে রুমে উপরের কিছু ছোট লাইট থেকে। কেউ কি নেই? নুহাশস নামের লোকটা কই গেল? তার মানে কি লোকটা রুমে একদমই নেই? কথাটা ভেবেই ওয়াসেনাথ খুশি হল, সাথে ভয়টাও হালকা চলে গেছে। ওয়াসেনাথ রুমের মাঝে ঢুকে পড়ে। সামনে একটা রুম যেখানে সোফা আর টি টেবিল আছে। এই রুমের সামনেই একটা বিশাল দরজা, তার ভিতরেই আর একটা রুম। ওয়াসেনাথ খুবই মনোযোগী হয়ে খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখে। তার মনে হচ্ছে লোকটা ইচ্ছে করেই তাকে এখানে আসতে সাহায্য করেছে। তা না হলে সব কি করে কাকতালীয় হয়। বডিগার্ডস ছেড়ে দিল, কার্ড দিয়ে দিল, দরজা খোলা। সব মুহূর্তেই পরিষ্কার হয়ে উঠল তার কাছে। ওয়াসেনাথ এবার প্রচণ্ড ভীতু হয়ে ওঠে। হার্টবিট বাড়ছে তার খুবই দ্রুত হারে। মারাত্মক গর্তে সে নিজেই পড়েছে বলে তার মনে হচ্ছে। ভয় সে এখনই মারা যাবে বলে তার মনে হচ্ছে। না, ওয়াসুর দ্বারা এটা হবে না, কিছুতেই না। কথাগুলো ভেবেই সে আবার রুমের বাহিরে পা রাখতে যায়। ঠিক তখনই হঠাৎ হাতে হেঁচকা টান পড়ে। কেউ খুবই রুডলি তার চিকন মসলিন হাতটা টেনে তাকে ভিতরে নিয়ে আসে।
দেয়ালের সাথে চেপে ধরে ভয়ঙ্করভাবে। ওয়াসেনাথ চোখ বুজে নেয় মুহূর্তেই। অসহায়ের মতো হাত ছাড়াতে ছটফট করে সে। ভয়, ব্যথায় তার মর অবস্থা। দুশ্চিন্তা ভর করছে কলিজার খাজে খাজে। মনে মনে খুব গালি দেয় নিজেকে। কে বলেছে জাসুস হতে? এখন কি করবে সে? এই লোক কি তাকে মেরে দিবে? এটাই করতে পারে সে? কি সাংঘাতিক মুখের ভাবমূর্তি! সবসময় একরকম থাকে, হাসেও না। ওয়াসেনাতের মনের সব সাহস উবে গেছে। মনে মনে বলছে, বাবার কলটা যে কেন ধরল না? ধরলেও হতো, শেষবার একটু কথা বলে নেওয়া যেত। আচ্ছা, তার কিছু হলে বাবার কি হবে? তারা কি জীবনেও আর একসাথে কথা বলতে পারবে না? তার সাথে কি রিমিকেও মেরে দিবে? বেচারি তার জন্য মরবে, এটা সে কিছুতেই হতে দিবে না। সেই ইচ্ছে জানতে চাইলে বলবে রিমিকে ছেড়ে দিতে আর বাবার সাথে কথা বলতে দিতে। আচ্ছা, লোকটা কি তাকে দুটো ইচ্ছে পূরণ করতে দিবে? ওয়াসেনাতের মনে হল গলায় ধারালো কিছু বিঁধছে। চোখ বুজেই সে বুঝতে পারছে এটা ছুরি। তাহলে আজই জীবনের ইতি হবে। কারো থেকেই বিদায় নেওয়া হলো না। কথাগুলো মনে করেই ওয়াসেনাতের চোখ ভিজে, গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। হাতের ব্যথাটা তীব্র থেকে তীব্র হচ্ছে। তার মনে হচ্ছে তার হাতের প্রতিটা হাড়ি মরমর করে ভাঙছে। আর গলায়ও মনে হচ্ছে ছুরিটার ছাপ পড়ছে। মৃত্যুর আগে মানুষ কি তার মতোই আতঙ্কিত থাকে? রিমন মুখ ডেকেই পাশ কেটে কেটে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। রিমি এখনো চোখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রিমন কোনো মতে গোফ লাগিয়ে নিজের মাহির রূপে আসতে চায়। ভয় লাগছে, সাথে রাগ। এই মেয়ে এখানে কি করে? কথাটা ভেবেই সে পিছনে ঘুরে। রিমি তখন থেকে বলছে জামা চেঞ্জ করা হয়েছে কিনা, কিন্তু রিমন কিছু বলে না। কয়েকটা কাশি দিয়ে সে গলার সাউন্ড পাল্টাতে লাগে। তারপর সরু হয়ে বলে উঠে, তুমি এখানে কেন? আর ঢুকলে কিভাবে? সাহস তো কম নয়। রিমি ঘুরে তাকিয়ে বলল, আমার সাহস বরাবরই বেশি। তবে কথা হচ্ছে আমার ওয়াসু সিংহের খাঁচায় আছে। ওকে উদ্ধার করতে হবে। বোকার মতো কি সব বোমাবাজ টাজ বলে ইনভেস্টিগেশনে চলে এলো? ফাজিল। গেল তো গেল সিংহের গুহায়। মানে? রিমনের উৎসুক গলা। রিমি সব খুলে বলে প্রথম থেকে। রিমনত হয়ে ভাবতে শুরু করে। কার কথা বলছে ভাবতে ভাবতেই ওয়াসেনাতের কথা মনে পড়ে। সাথে সাথে মুখ দিয়ে বেরিয়ে আসে, হায় আল্লাহ! রিমি ভ্রুকুচকে তাকিয়ে থাকে। রিমন মনে মনে সব মিলায়। এরা এসেছে বলেই নিচে অরিত্রাণ তাদের নাম পাল্টে এসেছে। সবাইকে বলেছে নুহাস আর মাহির নাম বলতে। মানে অরিত্রাণ সব জানে। শিট! নিশ্চয়ই রাগের মাথায় মেয়েটাকে মেরে দিবে। রিমিকে দেখলে তাকেও ছাড়বে না। রিমন বলল, তুমি বসো, আমি দেখে আসি। না না, আমি যাব। ও ভুল বুঝে চলে এসেছে, তাই আমিও যাই। রিমন পড়েছে মহা বিপদে। এরে নিয়ে গেলে আরও ঝামেলা হবে। তাই রিমন ইনিয়ে বিনিয়ে কথা বলা শুরু করে। ভয় তার কলিজা ছোট হয়ে আছে। তবে মনের মাঝে কোথাও মনে হচ্ছে খারাপ কিছু হবে না। সাথে তার এখন এই রিমি আর ওয়াসেনাতের গাল লাল করে কিছু থাপ্পড় দিতে ইচ্ছে করছে। সিংহ কি খেলার জিনিস যে এভাবে হুট হাট তার পিছনে পড়বে? আল্লাহ জানে মেয়েটা বাঁচবে কি না। অরিত্রাণ নিজের কাজে নাক গলানো মোটেও পছন্দ করে না। তাই না পারতে চুপ করে থাকতে হবে তাকে। সময় দেখতে হবে। অরিত্রাণ কখন আসে তা দেখতে হবে। মারলেও অরিত্রাণ তাকে কল করবে, আর বাঁচার তো গ্যারান্টি নাই। অরিত্রাণের থাবা থেকে কেউ বাঁচে বলে তার মনে হয় না। আল্লাহ আল্লাহ কারাই একমাত্র কাজ। গলার পাশ দিয়ে শিরশির করে ঠান্ডা কিছু বেয়ে পড়ছে।
ছোট ছোট রক্তের ফোঁটাগুলো নিশ্চয়ই হেজাবের ভিতরেই চুয়ে চুয়ে পড়ছে। ওয়াসেনাত এখনো চোখ বুজে আছে। হাতটা মনে হয় ভেঙেই গেছে। আর ধারালো ছুরির কারণে হেজাবের কিছু অংশও ছিঁড়ে গেছে মনে হয়। ওয়াসেনাত নিভু নিভু চোখে এক চোখ বুজে আর এক চোখে তাকায়। মুহূর্তেই সে আবার দুচোখ খুলে ফেলে। সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে হালকা আলোতেও বেশ বোঝা যাচ্ছে। লাল লাল চোখে খুবই স্বাভাবিক হয়ে সে ওয়াসেনাতের গলায় ছুরি ধরে আছে। তার একটা হাত ওয়াসেনাতের এক হাত চেপে আছে, আর ওয়াসেনাতের আর এক হাত ছুরি ধরার হাতের নিচে পড়ে আছে। চশমাটা ভেদ করেও লাল লাল চোখ দেখা যাচ্ছে, যা ওয়াসেনাতকে আরও ভয় পেতে সাহায্য করছে। অরিত্রাণের চোখ লাল হলেও খুবই স্বাভাবিক। ওয়াসেনাত নিজেকে শান্ত করতে চাচ্ছে। উত্তেজনায় কোনো ডিসিশন ঠিক হয় না। তার উপর এমন ভয়ঙ্কর সময়ে সব সময় নিজেকে শান্ত রাখাই বুদ্ধিমানের কাজ। এটা তার না তার বাবার কথা। জার্নালিস্ট বাবার জ্ঞানগুলো সে কখনোই আমলে নেয় না, কিন্তু আজ তার সাহসের খুবই প্রয়োজন, তাই সে আমলে নিচ্ছে। বারবার মনে মনে বলছে কুল ওয়াসেনাত কুল, কিন্তু এই কুল ভাবটাই তার আসছে না। কপালে বিন্দু বিন্দু থেকে টপটপ করে পড়ার মতো ঘাম জমা হচ্ছে। একবার চোখ বুজে আবার খোলে। এদিক ওদিক চোখু বিলিয়ে চিৎকার করার চেষ্টা কবে কিনা ভাবছে, কিন্তু তার চিৎকার আদৌ কেউ শুনবে তো? ওয়াসেনাত ঢোক গিলে সামনে তাকাল। সরু চোখে গভীরভাবে সামনের ব্যক্তিকে দেখছে সে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, অরিত্রাণ ঠোঁট বাঁকিয়ে হাসছে। এই প্রথম লোকটার হাসি দেখছে সে, কিন্তু এত ভয়ঙ্কর আর মারাত্মক হাসি সে তার এই ছোট্ট জীবন দশায় আর দেখেছে বলে মনে হয় না। ভয় ওয়াসেনাতের শ্বাসের গতি বাড়ে। প্রতিটা নিঃশ্বাস এসে বাড়ি খায় অরিত্রাণের মুখে। অরিত্রাণ আগের মতোই দাঁড়িয়ে হাসছে। অদ্ভুত সে হাসি, খুবই সাংঘাতিক। ওয়াসেনাতের শরীরে কাঁপুনি দেয়। ভয় গলা শুকিয়ে যাচ্ছে বারবার, কিন্তু সে কিভাবে বাঁচবে তাই ভাবছে। ওয়াসেনাত চোখ নামিয়ে গলায় চেপে রাখা ছুরিটার দিকে তাকিচ্ছে তো অরিত্রাণের দিকে একবার তাকাচ্ছে, যা দেখে অরিত্রাণের নিজের ঠোঁটদ্বয় আরও কিঞ্চিত বাঁকিয়ে হাসছে। ওয়াসেনাত বিনতে তৌফিক, রাইট। ওয়াসেনাত কিছু বলল না। ভয় কাঁপছে সে। মনে মনে বলছে ছুরিটা সরিয়ে বলুন যা বলার, কিন্তু মুখে বলতে পারল না। অরিত্রাণ ছুরিটা আর একটু কাছে হাঁকিয়ে বলল, সো মিসস ওয়াসেনাত বিনতে তৌফিক, ইউ নো হু এম আই? আমার সাথে গেম খেলতে এসেছ দেখছি। একচুয়ালি তুমি বোকা, বিকজ যে নিজে গেম তৈরি করে তার সাথে খেলতে এসেছ। তবে বোকা মেয়ে তুমি। সামান্য পিচ্চি মেয়ে হয়ে আমার সাথে খেলতে আসাটাই তোমার বোকামি। ইনভেস্টিগেশন করতে এসেছ না? ইউ নো হোয়াট, আমি না চাইলে আমার সম্পর্কে ইনভেস্টিগেশন তো দূর, এটা চিন্তাও করতে পারে না। আর তুমি? কথাটা বলেই অরিত্রাণ ওয়াসেনাতকে ছেড়ে দিল। দুকদম পিছিয়ে ছুরিটা দিয়ে কপালে চলে আসা চুলগুলো সরিয়ে দিল। বিকট শব্দ করে হাসতে লাগল। কি ভয়ঙ্কর সে হাসির ঝঙ্কার! ওয়াসেনাতের মনে হচ্ছে তার কানে আর্তনাদ করে বাজছে সে সুর। হাসি থামিয়ে অরিত্রাণ মুহূর্তেই শান্ত হয়ে গম্ভীর গলায় বলল, তা মিসস বাচ্চা মেয়ে, তোমার মাথায় গোয়েন্দাগিরির মতো কাজের চিন্তা কেন এলো শুনি? স্পিক আপ ফার্স্ট টেল মি নাও, টেল মি ডাফার গার্ল। অরিত্রাণের গলা ফাটানো চিৎকারে ওয়াসেনাত ঝাঁকি মেরে উঠে। ভয়ে হাত পা কাঁপছে দ্বিগুণ থেকে তিনগুণ তালে। ওয়াসেনাত দরজার দিকে একবার তাকায়। চোখের মণিজোড়া গোল গোল ঘুরায়। এই দরজা দিয়েই সে দৌড়ে পালাবে বলে ঠিক করে। তার আগেই অরিত্রাণ খুবই শান্ত হয়ে তার দিকে একদৃষ্টিতে তাকায়। ওয়াসেনাত ভয় মর্মর অবস্থা। লোকটা কেমন হুটহাট রেগে চেঁচায়, আবার হুট করেই শীতল হয়ে পড়ে।
ভারী অদ্ভুত লোক তো। অরিত্রাণ সাবলীল হয়ে ছুরিটা হাতের মুঠোয় দিবে বলল, বাই দা ওয়ে তোমার জানা উচিত আমার কাছে তুমি কিভাবে আসতে পেরেছ। রাইট, ওকে ফাইন। তাহলে শুনুন, আপনি যখন খুবই সাবধানে গাড়ির ডেকে ঢুকে বসেছেন তখন আবার অসাবধানভাবে জামার কিছু অংশ বের করে রেখেছিলেন, যা আমার চোখ এড়ালো না। এত গার্ড স্টোপকে এত সহজে আসাটাও কাকতালীয় নয়। আমি না চাইলে আমার ধারে কাছে আসা অসম্ভব। এতটাই বোকা যে কিছু বিবেচনা না করেই চলে এসেছেন। গুড, ভেরি গুড। সো টেল মি, এত সাহস কথা থেকে সঞ্চয় করেছেন? বাবার থেকে? ওয়াসেনাথ চমকে তাকাল। লোকটা এত কিছু জানে? এই লোক মোটেও এত সহজ মানুষ না, সে জানে গভীর থেকেও গভীরে এর বাস। শুধু শুধু কেন যে এর পিছনে ধাওয়া করতে গেল। মনে মনে তার খুব রাগ হল। সাথে বিড়বিড় করে বলতে লাগল, আল্লাহ এই যাত্রায় বাঁচিয়ে দিও। সত্য বলছি, জীবনেও নিজের গণ্ডি পেরিয়ে কিছুই করব না। আল্লাহ প্লিজ জজ বাঁচাও। কি হলো বোবা তো মনে হয় এবার আপনি হেয়ে গেলেন। ওয়াসেনাথ বুঝে না লোকটা তাকে হঠাৎ আপনি করে কেন বলছে। অস্বাভাবিক ব্যাপারগুলো মৃত্যুর আগেই ঘটে। তাহলে কি এই লোক এবার মেরাই দিবে? ভয় ওয়াসেনাথের কপালে চিন্তার ছাপ করে। বিন্দু বিন্দু ঘাম জমে ঝিরিঝিরি করে, যা মৃদু আলোতেও অরিত্রাণের চোখের দৃষ্টি কাড়ে। অরিত্রাণ বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, জার্নালিস্ট বাবার মেয়ে গোয়েন্দাগিরি করবে না, এটা তো হতেই পারে না, রাইট? ওয়াসেনাথ চমকের আর এক ধাপে উপরে চলে যায়। গলার সাথে সাথে ঠোঁটও শুকিয়ে গেছে। জিভ দিয়ে সে কিছুক্ষণ পর পর শুকনো ঠোঁটজোড়া ভিজিয়ে নিয়ে কাপা গলায় বলল, আপনি কিভাবে জানলেন বাবা কি কক করে? অরিত্রাণ যেন ভারী মজা পেল। হু হা করে হেসে ভ্রুজোড়ার উপর ছুরিটা রাখে। কিছুক্ষণ আঁকিবুকি করে আবার লাল লাল চোখে তাকিয়ে বলল, তোমার কি মনে হয় আমাকে? যাই মনে হোক, তবে সেটা আমি নই। আমাকে বুঝা দেয় না মুশকিলের চাইতেও মুশকিল। ভুলেও আমকে নিয়ে ভাবতে যেও না। বাচ্চা একটা মেয়ে, ক্যারিয়ার ব্রাইট। সো আমার সাথে খেলতে আসবে না। ও খেলার জন্য তুমি আদৌ জীবিত থাকবে কি না আই ডোন্ট নো লিটল গার্ল। সো শেড। অরিত্রাণ জিভ দিয়ে কিছু শব্দ করল, যেন সে কত দুঃখী। ওয়াসেনাথ এই ফাঁকেই দেয় এক দৌড়। কিন্তু বেশি দূর যাওয়ার আগেই অরিত্রাণ ছুরিটা ছুড়ে দিয়ে এক হাতে ওয়াসেনাথের হাত আর এক হাতে তার কোমর পেঁচিয়ে দেয়ালে চেপে ধরে। লাল চোখের সাথে তার মুখ থেকেও উত্তাপ বের হচ্ছে। ওয়াসেনাথ শব্দ করে কেঁদে দিল। হাত ব্যথায় অবশ হয়ে আসছে। অরিত্রাণ দাঁতে দাঁত চেপে বলল, পালাচ্ছ কেন? নিজে নিজে এসে আবার পালাচ্ছ? বয়স কত নিজের জানো? জাস্ট 18 বছর হবে। আর এখনই মরার এত প্রয়োজন? ওয়াসেনাথ কেঁদে কেঁদে বলল, আমি মরতে চাই না। আম্মার হহহাত ব্যথা লাগছে, ছেড়ে দেন প্লিজ, যার জীবনেও আপনার আশেপাশে আসব না। ট্রাস্ট মি মিস্টার নুহাশ্বাস। অরিত্রাণ চোখ বুজে পাশ ফিরে। কিছুক্ষণ থেকে আবার ঘাড় কাত করে, চোখমুখ স্বাভাবিক করে। লাল চোখ আবার নিজের রূপে নিয়ে আসতে কয়েকবার পালক ফেলে। নিজেকে কোনোরকম শান্ত করে সে বলে উঠল, আমাদের বয়সের ডিফারেন্স কত জানো? মুহূর্তেই ওয়াসেনাথ এক পলক কান্না থামিয়ে বলল, কত? অরিত্রাণ ওয়াসেনাথের হাত হালকা লুজ করে বলল, 10 বছর। 10 বছরের বড় মানে বুঝো? হু এম আই? আর আমি তোমার চিন্তাধারার ঊর্ধ্বে। সব কিছুর বাহিরে আমার বিচরণ, যা লুকায়িত। আর সেই জায়গায় গোয়েন্দাগিরি করতে চলে এলে। বাচ্চা মেয়ে। ওয়াসেনাথ ব্যথায় কুকড়ে আছে। তবুও মনে মনে বাচ্চা বলার জন্য অরিত্রাণকে গালি দিল।
অরিত্রাণ আরও রেগে গিয়ে ওয়াসেনাথের হাত চেপে ধরে রুদ্ধ গলায় বলল, সামান্য বয়সও জানো না আর চলে এলো ইনভেস্টিগেশনে? বাহ, দারুণ ব্রিলিয়েন্ট তো তুমি। কিন্তু তুমি জানো না আমি কে? আর জানতেও চেষ্টা করবে না। তাহলে কিন্তু ভালো হবে না। এত ফল মারাত্মক ভয়াবহ হবে। তোমার আর আমার পৃথিবী আলাদা। দুজন দুই দুনিয়ার মানুষ। তোমার ওই নিষ্পাপ দুনিয়ার চাইতে মারাত্মক আমার দুনিয়া। ভুলেও আসার চেষ্টা করবে না। ডোন্ট ক্রস ইউর লিমিট মিসস ওয়াসেনাথ বিনতে তৌফিক কক। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ওয়াসেনাথ চিৎকার করে কাঁদছে হাতের ব্যথায়। অরিত্রাণের টনকনরে মুহূর্তেই ভেসে আসে ওয়াসেনাথের ঝিরিঝিরি কান্নার বিকট শব্দ। কান যেন মুহূর্তেই থমকায়। সাথে অরিত্রাণের ভয়ানক রাগ, যে রাগে সে সবাইকে ভস্ম করে। সে রাগ ফস করেই কমে আসে। অরিত্রাণের হঠাৎ খেয়াল হয় সে ওয়াসেনাথের খুব কাছে, খুব খুব বেশিই কাছে। এত কাছে থাকা কি ঠিক? অরিত্রাণ চশমার মাঝ থেকে ওয়াসেনাথের হালকা ঠোঁট মেলা কান্নায় জড়িত মুখের দিকে তাকায়। এতক্ষণ সে কি করেছে তা মুহূর্তেই তাকে নাড়িয়ে দিচ্ছে। ভয়ঙ্কর কম্পন হচ্ছে তার। হাত কাঁপে ধীরি ধীরি করে। ওয়াসেনাথের মুখ টকটকে লাল হয়ে আছে। উত্তপ্ত শরীর হয়ে আছে। হেজাব অগোছালো। লাল নাক সে কিছুক্ষণ পরপর টেনে টেনে কাঁদছে। মৃদু আলোতে একই দৃশ্য, যেন মুহূর্তেই বেদনাগুলো নাড়ছে তার হৃৎপিণ্ডে। অরিত্রাণের কি হল সে জানে না। সব রাগ কই গেল তাও জানে না। সে চট করে ছেড়ে দিল ওয়াসেনাথের হাত। কিছুটা দূরে এসে দ্রুত চিৎকার করে বলল, গেট লস্ট। ওয়াসেনাথ কিছু সময় স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। পরক্ষণেই জীবন বাঁচানোর তাগিদে সে ছুটে চলে। বেরিয়ে পড়ে রুম থেকে। অরিত্রাণ চোখ বুজেই নিঃশ্বাস নিয়েই চলেছে। এটা কি হলো তার? মুহূর্তেই কেমন এলোমেলো হয়ে গেল সে। অরিত্রাণ নিজের বুক চেপে ধরে। হৃৎপিণ্ডটা লাফাচ্ছে তুমুল হারে, যেন জাম্পিং রেস হচ্ছে। ওয়াসেনাথ বহু কষ্টে রুমের বাহিরে চলে আসলেও তার পাটা আর চলে না। ভয়, ব্যথা তাকে একদম গ্রাস করেছে। ধপ করে সে ফ্লোরে বসে পড়ে। এত বিশাল লম্বা এরিয়া অথচ কেউ নেই যার কাছে একটু হেল্প চাইবে সে। হাতের ব্যথা ওয়াসেনাথ হু হু করে কেঁদে দিল। ফুফিয়ে কান্নার শব্দদয় বাড়ি খাচ্ছে দেয়ালে দেয়ালে। হাতটা সে তুলতেই পারছে না। হাতের সাথে গলাটাও জ্বালা করছে। ওয়াসেনাথ নিজের ডান হাতটা বহু কষ্টে কোলে রাখে। সাদা হাতটা লাল হয়ে ফুলে আছে। নীল রগগুলো টান টান হয়ে ফুলে গেছে। হাতে ৫-৫টা আঙ্গুলের ভয়ঙ্কর ছাপ। বাম হাত বাড়িয়ে ওয়াসেনাথ নিজের গলায় হালকা হাত দেয়। গলাটাও হালকা কেটেছে। জ্বালা করছে খুব। এতটা রুড মানুষ হয়? ওয়াসেনাথের জানা ছিল না। মানুষ এত খারাপ কি করে হতে পারে? তার তো কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। শুধু তো একটু আগ্রহ দেখিয়ে আসল কাহিনী জানতে চেয়েছে। এতেই এত রাগ। ওয়াসেনাথের মনে মনে খুব রাগ হয়। এত বাজে লোক। ওয়াসেনাথ কাঁদতে কাঁদতে বলল, এত খারাপ লোক কেন আপনি মিস্টার আকরু? ব্যথা কি আপনিও বুঝবেন? কথাটা বলেই ওয়াসেনাথ চেঁচিয়ে কেঁদে উঠে। হাতে তার অসহ্য ব্যথা হচ্ছে। তার কান্না এক বিকট পরিস্থিতির সৃষ্টি করছে। একটা মানুষের গায়ের জোর কতটা হতে পারে যে সে নিজের হাতটাই নাড়াতে পারছে না। ভেঙে গেল তার হাত। কথাটা ভেবে কান্নার মাত্র আরও বাড়ায় সে। ওয়াসেনাথের ফুপিয়ে কান্নার শব্দ ভেসে আসে অরিত্রাণের রুম পর্যন্ত। অরিত্রাণ চমকে কিছুটা পা ফেলে নিজের রুমের বাইরে উকি দেয়। ওয়াসেনাথ এখনও নিজের হাত ধরে কাঁদছে। অরিত্রাণের বুকে ধড়াস করে এক অদ্ভুত ব্যথার আগমন ঘটে।
মানুষকে মেরে তো কখনোই তার এমন ব্যথাময় অনুভূতি হয়নি আগে। মনে হচ্ছে মেয়েটার সাথে এভাবে করা ঠিক হয়নি। অরিত্রাণে এই নিয়ে দ্বিতীয়বারের মতো কারো জন্য এত খারাপ লাগছে। প্রথম যেদিন নিজ হাতে খুন করেছিল সেদিনও তার খারাপ লেগেছিল। ব্যথার ধরন ভিন্ন হলেও এই ব্যথাটা তীব্র। এই প্রথম তার আফসোস হচ্ছে। মনে হচ্ছে ভুল করেছে। কিন্তু কেন? অরিত্রাণ আবার রুমে ঢুকে পড়ে ফোনটা বেডের চারপাশে হুল্লুড় হয়ে খোঁজে। পেয়েও যায়। তবুও সে খুবই উত্তেজিত। রিমনকে কল করে। রিমন তো অরিত্রাণের কল দেখেই কাঁপছে। নিশ্চয়ই মেরে দিয়েছে। রিমন কাঁপছে দেখে রিমি কাপল কুঁচকে তাকিয়ে আছে। কাপা হাতে রিমন কল রিসিভ করতেই ও পাশ থেকে অরিত্রাণ চিৎকার করে বলল, সামান্য কল রিসিভ করতেও এত সময় লাগে কেন তোর? রিমন জবাবে নিশ্চুপভাবে ঘামছে। অরিত্রাণ আবার বলল, তোর রুমের মেয়েটাকে নিয়ে এই মেয়েকে নিয়ে যায়। রিমন কম্পিত হয়ে বলল, মেরে ফেললি? অরিত্রাণ ধমকের সুরে বলল, সেট আপ। ব্যথা পেয়েছে মনে হয়। নিয়ে যেতে বললাম নিয়ে যায়। ট্রিটমেন্ট লাগলে দিয়ে দিবি। রাখছি। অরিত্রাণ কলটা কেটে দেয়। তার মনের ভিতরে খুশখুশ করছে। আর একবার সামনে থেকে দেখলে ভালো হয়। কথাটা ভেবেই সে নিজেই চমকায়। অরিত্রাণ খান তো খুন করেও ফিরে তাকায় না। একে কেন দেখতে যাবে? মেয়েটা কপালের জোরে বেঁচে গেছে। কিন্তু এত সহজে ছেড়ে দিল সে? কিভাবে? অরিত্রাণের বাঁ পাশের অবাধ্য হৃৎপিণ্ডটা লাফাচ্ছে। তার অধীনে থাকলে এখনই এই লাফানি বন্ধ করে দিত সে। কিন্তু লাফানোটা নিছক বিরক্তির কারণ হলেও তার অদ্ভুত লাগছে। সব কেমন ছন্ন ছাড়া টাইপের। বারবার তার ইচ্ছেরা হঠাৎ প্রজাপতির মতো ডানা ঝাপটে বলছে একবার দেখে আসলে কি খুব ক্ষতি হবে? নিজের মনের এমন অবাধ্যপনায় সে নিজেই অবাক। হচ্ছেটা কি? ওয়াসেনাতের এমন অবস্থা দেখে রিমি রেগে মেগে আগুন। তেড়ে যেতে চায় অরিত্রাণের কাছে। কিন্তু রিমন বুঝায়। বলে, রেগে গেলে নুহাস নিজেও জানে না সে কি করছে। আর তোমরা না বলে চুপি চুপি জাসুসি করতে এসেছিলে কেন? দোষ তো তোমাদের আছে নাকি? এভাবে কারো অনুমতি ছাড়া তার রুমে যাওয়া মোটেও ভদ্র মেয়েদের কাজ নয়। রাগ হওয়াটাই স্বাভাবিক নয় কি? রিমি রাগে কটমট করে বলল, এই আপনার মানে কি হুম? আসবো বলে এভাবে হাত গলা মুছড়ে আবার কেটেও দিবে নাকি? পাগল নাকি? দেখে নিব আপনার ওই বন্ধুকে। আমকে চিনে না। হু। আচ্ছা সব পরে দেখা যাবে, আগে একে নিয়ে তো চলো। রিমি কথা বলল না। হাত দিয়ে ওয়াসেনাতের হাতটা মালিশ করছে। আর ওয়াসেনাত আরও কাঁদছে। ব্যথা হয়ে আছে তার হাত। আজ 2 দিন ওয়াসেনাতকে ভার্সিটির ক্যাম্পাসে দেখা যাচ্ছে না। অরিত্রাণের মনে এত এত অনুশোচনা তার এই জীবনে আগে কখনোই হয়নি। তার কেমন জানি ভালো লাগছে না এই ক্যাম্পাস। পাশ দিয়েই শিকার চলে যাচ্ছে, সে তাকাচ্ছে না। মনে শুধু একবার একটি মুখ দেখার প্রয়াস জাগছে। কেন? আজকের দিনটাও বাকি দিনটার মতোই খারাপ যাচ্ছে। নিজের দিনের রুটিন তো সে নিজে তৈরি করে। তার খারাপ ভালো সে নিজ হাতে গড়ে। কিন্তু আজ মনটা আগের চাইতেও বিষণ্ণ লাগছে। নিজের উপর রাগটা চওড়া হচ্ছে। অরিত্রাণ ভাবতে পারছে না সে নিজের উপর নিজে রেগে আছে। আশ্চর্য! সে তো কখনোই নিজের উপর রেগে থাকে না। এমনকি আজ তার মনে হচ্ছে সে মহা ভুল কিছু করেছে, যা তার জীবনের সবচাইতে বড় ভুল। সত্যিই সে ভুল করেছে? কি ভুল? একটা মেয়েকে ব্যথা দিয়েছে, এটাই ভুল? এমন ভুল তো সে আহর করেছে। মেয়ে ছেলেদের কলিজাও সে নিজের হাতে ছিঁড়েছে। এত ভয়ঙ্কর কাণ্ডগুলো করার সময়ও তার হাত কাঁপেনি।
আর মেয়েটা ছুঁয়ে দিতেই তার শরীর সহ ভিতরের সব কাঁপে। কেন? কি আছে ওই মেয়ের মাঝে? আজ দুদিন সে ঘুমোতে পারছে না। একটা বাচ্চা মেয়ে তার ঘুম কেড়েছে। ভাবতেই তার নিজের নাম ডাকের উপর সন্দেহ হচ্ছে। সে অরিত্রাণ খান, যার ভয়ে সবাই কাঁপে। তাকে কিনা 18 বছরের একটা মেয়ে এভাবে বিলুপ্ত করছে। অরিত্রাণ আর ভাবতে পারল না। ক্লাসে প্রফেসর হোয়াই বোর্ডে কিছু লিখছিল। সবাই মনোযোগী। এর মাঝেই অরিত্রাণ ধাপ করে উঠে রুম থেকে দ্রুত বেরিয়ে পড়ে। ক্লাসের সবাই অবাক হয়ে হাঁ করে তাকিয়ে আছে, সাথে রিমনও। হলোটা কি? অরিত্রাণ ক্লাস থেকে দ্রুত বের হতেই তার হাতের সাথে লেগে মাদৌলি ধাম করে ফ্লোরে পড়ে যায়। আকস্মিক ঘটনায় সে হতভম্ব। আর অরিত্রাণের? সে পিছনেও ঘুরে তাকাল না। কেউ যে পড়ে গেছে সেদিকেও তার খবর নেই। মাথা গরম তার, খুবই গরম। মাদৌলি এখনো হাঁ করে তাকিয়ে আছে। মনে মনে বলছে, এত অ্যাটিটিউড! অরিত্রাণ নিজের টেবিল ল্যাম্পের লাইট একবার নিভাচ্ছে তো একবার জ্বালাচ্ছে। মন আর মস্তিষ্ক তার সাথে দুসত্তা হয়ে বিভেদ করছে। কাকে বেছে নিবে সে? মন বলছে একবার ছুটে যেতে, আর মস্তিষ্ক বলছে না। কার কথা শুনবে সে? যদিও অরিত্রাণ যা করে সব মস্তিষ্ক খাটিয়ে করে, কিন্তু কি হচ্ছে তার সাথে সেটাই তার মাথায় আসছে না। একটা মেয়েকে মেরাই তার এমন দুর্দশা হচ্ছে কেন? অরিত্রাণ চোখ বুজে আবার খোলে। সেই ঘটনার পর থেকে চোখ বুজেও তার অস্বস্তি হচ্ছে। চোখের পর্দায় ভেসে উঠছে ওয়াসেনাতের লাল মুখ, ব্যথায় কাতর চেহারা, আর সেই সচ্ছল চোখ ঘোলাটে হয়ে যাওয়ার দৃশ্য। কানে বাজে সেই কান্নার শব্দ। অরিত্রাণ আর ভাবে না, লাফিয়ে উঠে দাঁড়ায়। তার ভালো লাগছে না। গাড়ি নিয়ে একটু রাতের শহর ঘুরবে। অরিত্রাণ নিজের গাড়িতে বসে ভাবছে কোথায় যাবে। গন্তব্যবিহীন তার গতিপথ। এনএসসি হসপিটালের সামনে গাড়িতে বসে আছে অরিত্রাণ। চোখে মুখে তার চিন্তার ছাপ। জীবনে সে এতটা দোটানায় পড়েনি। যাবে কি যাবে না এটাই ভাবছে সে। অনেক ভেবে অরিত্রাণ গাড়ি থেকে নেমে পড়েছে। কেমন নার্ভাস লাগছে তা। এই প্রথম এমন ফিলিংসের শিকার হচ্ছে সে। ভাবতে তার অবাক লাগছে। অরিত্রাণ হসপিটালের ভিতরে ঢুকছে। প্রতিটা পা ফেলছে আর তার মনে হচ্ছে তার বা পাশটা ধিকি ধিকি কাঁপছে। কি আশ্চর্য! অরিত্রাণকে ঘামাচ্ছে। হাতের উল্টা পিঠ দিয়ে সে নিজের ঘাম মুছে চাপা দাড়িতে হাত বুলিয়ে মুখ মুছে নেয়। দীর্ঘ কিছু শ্বাস ফেলে সে নিজেকে শান্ত করে। 103 নম্বর কেবিনের সামনে এসে থমকে দাঁড়ায় অরিত্রাণ। কেবিনের বিশাল জানালার পর্দা ঠেলে রাখা হয়েছে। মাথায় ওড়না পেঁচিয়ে তাতে খুবই শান্ত ভঙ্গিতে ওয়াসেনাত ঘুমিয়ে আছে। মুখটা ফ্যাকাশে হয়ে আছে। সাদা ওড়না মাথায়, গায়ে সাদা চাদর, আর হাত প্লাস্টার করা। অরিত্রাণ ভাবতে পারছে না এতটা ব্যথা পেয়েছে ওয়াসেনাত। মুহূর্তেই তার চোখ ভীতু হয়। অনুশোচন জাগে তীব্রভাবে। সে জাস্ট ভাবতে পারছে না। অরিত্রাণের বুকের পাশের যন্ত্রণা বাড়ে। মনের এক সত্তা সরে গিয়ে একটা সত্তাই কাজ করছে, যাতে শুধু অনুশোচন হচ্ছে। অরিত্রাণ রুমে ঢুকে। ওয়াসেনাত কাত হয়ে শুয়ে আছে। নিষ্পাপ বাচ্চার মতো লাগছে। আসলেও বাচ্চা মেয়ে। গলাও নিশ্চয়ই ব্যান্ডেজ দিতে হয়েছে। অরিত্রাণের চোখমুখের ভাব পরিবর্তন হয়। ওয়াসেনাতের পাশেই টুল টেনে বসে সে। ওয়াসেনাতের বেডের পাশের টেবিলে কিছু বাচ্চাদের আঁকা কার্ড আর ফুল দেখতে পাচ্ছে অরিত্রাণ। হাত বাড়িয়ে একটা কার্ড নিতেই দেখে বিভিন্ন কার্টুন আঁকা। একটা মেয়ে হেজাব পরা, তার হাতে বেলুন আর পিছনে অনেক বাচ্চা। এমন অসংখ্য ছবি আছে। অরিত্রাণ অবাক হয়ে দেখছে।
হসপিটালে এগুলো দেয় নাকি? কথাটা ভাবতে ভাবতেই কার্ড উল্টায়। তাতে কালো কালিতে লেখা, ওয়াসুপু তাড়াতাড়ি ভালো হয়ে যাও। আমার জন্মদিন কিছুদিন পরে। কেক আনতে হবে তো। আমি তোমাকে খুব মিস করি। দুদিন তুমি আমাদের সাথে দেখা করতে আসো না। আমি হসপিটালে যেতে চেয়েছি কিন্তু নানুবু নিচ্ছে না। তাই এটা তোমার জন্য। ভালোবাসি ওয়াসুপু। অরিত্রাণ আরও কিছু কার্ড খুলে খুলে মুগ্ধ হয়ে দেখে। আর ভাবে কারা এরা? এই মেয়েকে এত ভালোবাসে কেন? এত এত ভালোবাসা মিশ্রিত লেখা দেখে তার হৃৎপিণ্ডটাই নড়ে উঠে। এভাবে একে মারা তার মোটেও উচিত হয়নি। মোটেও না। মেয়েটাকে দেখার পর থেকে তার ঘুম অর্ধেক গায়েব হয়েছে। আর এই দুদিনে সম্পূর্ণ গায়েব। অরিত্রাণ যত্নের সাথে কার্ডগুলো গুছিয়ে রাখে। মনে মনে প্রশ্ন জাগে এরা কারা? তবে উত্তর নেই। অরিত্রাণ আগ্রহের সাথে তাকিয়ে দেখছে ওয়াসেনাথকে। লাল গোরা মুখ, লাল ঠোঁট, চোখ বুজে আছে। ডান হাত একপাশে প্লাস্টার করে রাখা হয়েছে, আর বাম হাত অপর প্রান্তে। ভুলে থাকার মতো স্নিগ্ধ মুখশ্রী। সত্য তো, অরিত্রাণ সত্যি নিজেকে ভুলতে বসেছে। ক্ষণে ক্ষণে তার এটা মনে হচ্ছে। অরিত্রাণের অস্থিরতা বাড়ে। এত কেন অস্বাভাবিক লাগছে তার? মেয়েটাকে দেখার জন্য মনটা যে খসখস করছিল দেখার পরেও তা কমছে না। অনুশোচনা বোধ বুঝি এমনই হয়। অরিত্রাণের দৃষ্টি স্থির। মায়া মায়া মুখের ভাবমূর্তি যেন তাকে টানছে। খুব কাছে গিয়ে ছুঁয়ে দেওয়ার মতো নিষিদ্ধ ইচ্ছেরাও হাঁক মারছে। অরিত্রাণ নিজের ইচ্ছেগুলোতে নিজেই হতবাক। কিছু সময়ের ব্যবধানে তার হচ্ছেটা কি? এত বিব্রতকর ইচ্ছেগুলো তার পাথরের মতো হৃদয়ে আসছে কোথা থেকে? অরিত্রাণ নিজেকে সামলে নেয়। অপেক্ষায় থাকে ওয়াসেনাথের চোখ খোলার। চোখ সরিয়ে নেয় দেয়ালে। কিন্তু কি আজব! চোখ দৌড়ে এসে পড়ছে ওয়াসেনাথের মুখের উপর। ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে কেউ গভীরভাবে তাকে দেখছে। কথাটা তার মনে হতেই চট করে চোখ খুলে সামনে তাকায়। সামনে থাকা ব্যক্তিকে দেখেই আঁতকে উঠে ওয়াসেনাথ। ভয়ে তার শরীর কাঁপে। চোখে মুখে ফুটে উঠে অজস্র ভয়ের রেখা। ভীতু হয়ে ওয়াসেনাথ নিজের গায়ের চাদর টেনে নিজেকে মুড়িয়ে নেয়। ডেকে রাখে সব। ভয়ে তার কথা আটকে যাচ্ছে গলায়। মনে হচ্ছে এই বুঝি গলাটা চেপে ধরবে। এই বুঝি ছুরিটা গলায় ধরবে। হয়তো বাকি হাতটাও ভাঙ্গতে এসেছে। নাকি মেরে ফেলতে। নানান কথা ওয়াসেনাথের মনে ভর করে। চোখে জমে পানি। এই বুঝি হালকা ঝাঁকনিতে টপ করে গড়িয়ে পড়বে। লোকটার হুঙ্কারগুলো আজও তার কানে বাজছে। ভয় গলায় কথা আটকে আসছে তার। জোরপূর্বক গলা দিয়ে কথা এনে সে বলল, আপনি এখাননে। আর বলতে পারল না। ওয়াসেনাথের কাঁপাকাঁপি ভয়। হাহাকারগুলো যেন অরিত্রাণকেও নাড়িয়ে দিচ্ছে। তার মতে সারা দুনিয়া তাকে ভয় পাক, কিন্তু এই মেয়েটা যাতে তাকে দেখে ভয় না পায়। এই ভয় পেলে চলেবে না। অরিত্রাণ শান্ত গলায় বলল, কুল, আমি তোমাকে কিছু করতে আসিনি। ভয় পাওয়ার কিছু নেই। ওয়াসেনাথের যেন বিশ্বাসই হল না। সে ভ্রুকুচকে তাকাল। ভয় কাটেনি, তবে আগ্রহের মাত্রা বেড়েছে। অরিত্রাণ আবার বলল, এখন কেমন ফিল করছো? ওয়াসেনাথ যেন আকাশ থেকে পড়ল। আজব লোক তো। নিজে মেরে হসপিটালের গণ্ডিতে পাঠিয়ে আবার জিজ্ঞেস করছে কেমন ফিল করছো? সাংঘাতিক লোক বললে ভুল হবে। ওয়াসেনাথের কুঁচকে আসা ভ্রু জোড়া আরও কুঁচকে এলো। সন্দেহ নিয়ে তাকালো অরিত্রাণের দিকে। অরিত্রাণের শান্ত চোখ। জবাবের আশা করলেও সে জানে জবাব আসবে না। তবুও তার আজ অসাধ্য সাধন করতে ইচ্ছে করছে।
মনে মনে মাপ নামক অচেনা শব্দদ্বয় ব্যবহার করতে ইচ্ছে হল। সত্যিই কি সে সরি বলবে? ইম্পসিবল কথাটা বলে সে নিজেকে দমাতে পারছে না। মন বলছে সামান্য ছোট একটা শব্দই তো, বলে দে, কিন্তু গলা দিয়ে আসছে না। অরিত্রাণ ভাবে, কি বলবে? সেদিন সে খুবই রেগেছিল বলেই এমন রুড বিহেভ করেছে। এটার জন্য কি সে এখন বলবে, সে দিনের ঘটনার জন্য আমি দুঃখিত? ও মাই গড, কি ভাবছে সে? অরিত্রাণ নিজের চোখ আপনা আপনি বড় করে, ডান হাত দিয়ে চশমার পাশ ঠেলে তা ঠিক করে। অদ্ভুত সব চিন্তা তার মনে। এদিকে মেয়েটা তার ভয় কুকড়ে আছে এটাও সে মানতে পারছে না। দোটানায় আবার আটকে পড়েছে সে। সরি নামক এই শব্দ সে কখনোই তেমন ব্যবহার করেনি। বহু আগে করলেও কিছু বছর এই শব্দটা তার কাছে বিলুপ্ত। নিজেকে উচ্চস্তরে ভাবতে ভাবতে সে এই শব্দ ব্যবহার করতেই ভুলে গেছে। ওয়াসেনাথ নিজেকে স্বাভাবিক করে উঠে বসতে চায় সে, কিন্তু একটা হাত দিয়ে পিছনে যেতে পারছে না। তারপরেও সে হাত দিয়ে ঠেসে উঠে বসতে চায়। অরিত্রাণ দ্রুত বালিশ ঠিক করে ওয়াসেনাথের দুবাহু চেপে তাকে বসিয়ে দেয়। ওয়াসেনাথ ভূত দেখার মতো আরও চমকায়। আশ্চর্য, আজ তো পুরা গেটআপ চেঞ্জ। ওয়াসেনাথ চোখ বড় বড় করে তাকিয়ে আছে অরিত্রাণের দিকে। কিছুক্ষণ পরে বলল, আপনি কি আমাকে মেরে ফেলতে এসেছেন? অরিত্রাণ চোখ বুজে নেয়। এটা বলবে সে জানত, তবুও শুনতে ইচ্ছে হল না। সে বলল, তেমন কিছুই না। আসলে তুমি আমার অনুমতি ছাড়াই আমাকে অনুসরণ করেছ, ব্যাপারটা আমার পছন্দ হল না। আর রাগ চড়ে গেছে। যা হয়েছে তা মনে হয় ঠিক হয়নি। অরিত্রাণ থেমে থেমে সংকোচ নিয়ে কথাগুলো বলে। ওয়াসেনাথ অবাকের আর এক ধাপ উপরে। লোকটাকে দেখার পর থেকে এই প্রথম এমন ছোট চোখ আর অনুনয়ের সুরে কথা বলতে দেখছে। এর আগে তো এত গুছিয়ে কথা বলতে সে দেখেনি। হঠাৎ এত অনুশোচনা চোখে মুখে। অদ্ভুত তো। অরিত্রাণের গলা মিয়ে আসে। হঠাৎ তার কণ্ঠ পাল্টে মিনমিনে হয়ে ওঠে। মনে হচ্ছে এবার বলে দেওয়াই উচিত। অনেকক্ষণ অরিত্রাণ নিচের দিকে তাকিয়ে চুপ থাকল। কিছু একটা ভেবে সে বলল, আসলে এত রুড বিহেভ করতে চাইনি। ওয়াসেনাথ সরু চোখে বলল, তাহলে কি করতে চেয়েছিলেন? আসলে, ওয়াসেনাথ ক্ষুব্ধ কণ্ঠে বলল, মারার সময় গলা বাজি আর এখন আসছেন আসলে আসলে করতে? অরিত্রাণ রাগী চোখে তাকিয়ে বলল, সেট আপ। ওয়াসেনাথ চুপসে গেল। বলল, আপনি চলে যান। আমি সত্যি আর আপনার সামনে আসব না। আই প্রমিসস। অরিত্রাণ নিঃশ্বাস ফেলছে দ্রুত। গলা ধীর করে বলল, আমার সামনেই ঘুরবে, সমস্যা নেই। বললেই হল। খুন করার ইচ্ছা শুধু। দেখ যা হয়েছে ভুলে যাও। তোমারও দোষ ছিল। ও হ্যালো, আপনি আমাকে মেরেছেন, আমি না। সো এসব বলে লাভ নেই। মাপ চেয়ে বিদেয় হন। অরিত্রাণ ভেবাচেকা খেয়ে গেল। মাপ চাইবে? চাইবে, কিন্তু কিভাবে? অরিত্রাণ মনোযোগ দিয়ে ভাবছে। অনেক সময় চলে যাচ্ছে, সে বলতে পারছে না। অনেক প্রিপারেশন নিয়ে অরিত্রাণ যেই বলতে যাবে ঠিক তখনই কেউ দরজা দিয়ে হনহনিয়ে ঢুকে পড়ে। চলবে।